আমার নিখোঁজ স্ত্রীকে ৪ বছর পর দুবাইয়ের একটা হোটেলে ৫০ বছরের লোকের সাথে দেখে অবাক হয়ে গেলাম। বিয়ের ৮টা বছর খুব একটা খারাপ কাটেনি। মধ্যবিত্তের টানাটানির সংসার হলেও ভেবেছিলাম বিশ্বাস আর ভালোবাসাই আসল। আমাদের একটা সন্তানও হলো, কিন্তু ৮ বছর এক ছাদের নিচে থাকার পর আজ থেকে ঠিক ৪ বছর আগে হুট করেই একদিন নিখোঁজ হয়ে গেল আমার স্ত্রী লিলি। সেদিন থেকে আমার আকাশটা ভেঙে পড়েছিল। একটা মানুষ কীভাবে এভাবে হাওয়া হয়ে যেতে পারে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই বাঁকা চোখে তাকাতো। কেউ কেউ বলতে শুরু করলো, হয়তো লিলিকে কেউ মেরে লাশ গুম করে দিয়েছে। নিজের মনের ভেতর হাজারটা সন্দেহ আর ভয় নিয়ে আমি থানায় গেলাম, মামলা করলাম। বছরের পর বছর পুলিশের দরজায় কড়া নেড়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই যখন ধরে নিল আর দুনিয়াতে নেই, আমিও তখন এক বুক পাথর চাপা দিয়ে মেনে নিয়েছিলাম যে আমার স্ত্রী মৃত। এদিকে ঘরে আমার ছোট সন্তান, ওর তো কোনো দোষ নেই, ওর একটা ভবিষ্যৎ আছে। মায়ের অভাব ঢাকতে না পারলে ওর জীবনটা যেন নষ্ট না হয়, সেই তাগিদেই আজ থেকে ১ বছর আগে সব ছেড়ে ছুড়ে দুবাই চলে আসি। মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত খাটতাম শুধু সন্তানের মুখে দুটো ডাল ভাত তুলে দেওয়ার জন্য। কিন্তু আজ ভাগ্য আমার সাথে যে খেলাটা খেললো, তার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আজ ছুটির দিনে দুবাইয়ের ডাউনটাউনের একটা হোটেলের লবিতে বসেছিলাম। হঠাৎ মেইন গেট দিয়ে একটা জোড়া কাপল ভেতরে ঢুকলো। ভালো করে নজর দিতেই আমার সারা শরীর জমে বরফ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার পরনে আধুনিক চশমা, পোশাক, স্লিভলেস টিপস আর শর্ট স্কার্ট, চোখে মুখে চড়া মেকআপ। কিন্তু ওই মুখ, ওই চোখের চাহনি তো আমার চেনা। এ তো অন্য কেউ নয়, এ আমার স্ত্রী লিলি, যাকে ৪ বছর ধরে মৃত ভেবে আমি চোখের জল ফেলেছি। সে আজ আমার চোখের সামনে জ্যান্ত দাঁড়িয়ে। তার পাশে একটা মাঝবয়সী, দেখতে বেশ খারাপ টাইপের লোক। লোকটার হাবভাব আর চোখের চাউনি দেখলেই বোঝা যায় সে মোটেও সুবিধাজনক কেউ না। কোনো ভদ্রলোক অভাবে পাবলিক প্লেসে একটা মেয়ের কোমরে হাত দিয়ে টানতে পারে না। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম যখন দেখলাম লিলি সেই লোকটার গায়ে ঢলে পড়েছে। যে মেয়েটা দেশে থাকতে ঘুমটা ছাড়া চলতো না, সে আজ এই পরপুরুষের সাথে পশ্চিমা পোশাকে অবলীলায় হেসে হেসে গা ঘষাঘষি করছে। আমার মাথার ভেতর তখন রক্ত চড়ে গেছে। রাগ, ক্ষোভ আর অপমানে আমার হাত পা কাঁপছিল। চিৎকার করে ওর নাম ধরে ডাকতে গিয়েও আমি থেমে গেলাম। ৪ বছর ধরে আমরা যাকে খুঁজে বেড়াচ্ছি, সে কোনো পাচারকারীর খপ্পরে পড়েনি, কেউ তাকে খুন করেনি। সে কি নিজের ইচ্ছায় এই পরকীয়া আর বিলাসের লোভে আমাদের ৮ বছরের সংসার আর নিজের দুধের বাচ্চাটাকে লাথি মেরে দুবাই চলে এসেছে? আমি কিছুই বুঝতে পারছি না। তারা কাউন্টার থেকে চাবি নিয়ে লিফটের দিকে এগিয়ে গেল। আমি নিজের ব্যাগটা কোনোমতে চেপে চোরের মতো তাদের পিছু নিলাম। লিফট থেকে নেমে করিডোর ধরে হেঁটে তারা সরাসরি একটা রুমের সামনে গিয়ে দাঁড়ালো। লোকটা পকেট থেকে কার্ড বের করে লকটা খুলল। ভেতরে ঢোকার আগে লিলি লোকটার দিকে তাকিয়ে একটা নোংরা হাসি দিল। তারপর দুজনে একসাথে রুমের ভিতর ঢুকে সরাসরি দরজাটা লক করে দিল। আমি সেই বন্ধ দরজার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভেতরে তখন আমার ৮ বছরের বিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে পড়তাছে, আর আমি বাইরে দাঁড়িয়ে কাঁপছি। এখন আমার কি করা উচিত? দরজা ভেঙে ভিতরে ঢুকবো, নাকি এই বিশ্বাসঘাতকের শেষ দেখে ছাড়বো? বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কতক্ষণ পার হলো জানি না। ভেতরে হাসির শব্দ আর কাচের গ্লাসের টুনটুন আওয়াজ আমার কানে এসে তীরের মতো বিঁধছিল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দরজায় লাথি মারতে গিয়েও থমকে গেলাম। না, এখন চিৎকার চেঁচামেচি করলে হয়তো পুলিশ আসবে, সিকিউরিটি আসবে, কিন্তু আমার বুকের ভেতর যে বিশ্বাসের আকাশটা ভেঙে পড়েছে তা তো আর জোড়া লাগবে না। ভেজা চোখে হোটেলের করিডোর ছেড়ে নিচে নেমে এলাম। মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, কিসের অভাব ছিল আমাদের সংসারে? টাকা কম ছিল, কিন্তু ভালোবাসা তো কম ছিল না। নিজের দুধের বাচ্চাকে ফেলে কেউ এভাবে এই নোংরামির মাঝে আসতে পারে? পরদিন থেকে আমি এক জীবন্ত লাশ হয়ে ডিউটি করি, কিন্তু মন পড়ে থাকে সেই হোটেলের করিডোরে। তবে নিয়তি যে এত দ্রুত সত্যটা আমার সামনে এনে দাঁড় করাবে তা ভাবিনি।
ঠিক 3 দিন পরের কথা। দুবাইয়ের ডেরা অঞ্চলের একটা সস্তা ক্যাফেটেরিয়ার কোনায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো এক চেনা অবয়ব। চমকে তাকিয়ে দেখলাম লিলি। কিন্তু এ কোন লিলি? 3 দিন আগে হোটেলের লবিতে দেখা এই আধুনিক উগ্র মেকআপ আর দামি পোশাকে মোড়ানো অহংকারী নারীটি কোথায়? আজ তার পরনে একটা জরাজীর্ণ সালোয়ার কামিজ, চোখে মুখে ছড়া মেকআপের নিচে লুকিয়ে থাকা কালচে মারধরের দাগ, চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর আতঙ্ক। আমাকে দেখেই লিলি দুহাতে আমার পা জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ল। তার কান্নায় পুরো ক্যাফেটেরিয়ার মানুষ আমাদের দিকে তাকাতে লাগলো। আমারে মাফ কইরা দাও, দুহাই তোমার, আমারে মাফ কইরা দাও, আমারে এখান থেকে বাঁচাও। লিলি ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে লাগলো। আমি তীব্র ঘৃণায় পাটা সরিয়ে নিতে গিয়ে থমকে গেলাম। 4 বছরে জমে থাকা ক্ষোভ বুক চিরিয়ে বেরিয়ে আসতে চাইল। ছাড়ো আমাকে, লজ্জা করে না তোমার? যে লিলি নিজের স্বামী আর সন্তানকে লাথি মেরে পরপুরুষের সাথে দুবাইয়ের বিলাসবহুল জীবন কাটাতে পারে, সে আজ আমার পা ধরে ভিক্ষা চাচ্ছে কেন? যাও, তোমার সেই প্রেমিকের কাছে যাও। লিলি মাথা নেড়ে পাগলের মতো বলতে লাগলো, না, ও আমার প্রেমিক না, ওই একটা জানোয়ার। আমি ভুল করেছিলাম। টাকার লোভে অন্ধ হয়ে ওর হাত ধরে দেশ ছেড়েছিলাম সুখে থাকার আশায়। ভেবেছিলাম দুবাইয়ে ও আমাকে রাজরানী করে রাখবে, কিন্তু এখানে আসার পর 1 সপ্তাহের মাথায় ও আমার পাসপোর্ট কেড়ে নেয়। তারপর একটা অন্ধকার ফ্ল্যাটে আটকে রেখে আমাকে ছোড়া দামে বিক্রি করে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। লিলির কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। লিলি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি তোমার কাছে ফিরতে চাইছিলাম। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমারে ফিরতে দেয় নাই। 4টা বছর ধরে আমি একটা খাঁচায় বন্দি দালালের। আমরা প্রতিদিন এক একটা বড় লোকের কাছে পাঠায় ওরা। দেখে না, প্রতিদিন প্রতি রাতে এক একটা নরপশু আমাকে কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে। আমি আর পারছি না, আমি বাঁচতে চাই। স্ত্রীর মুখে এই নির্মম সত্য শুনে আমার গা শিউরে উঠল। রাগ, ঘৃণা আর এক অদ্ভুত করুণা মিলেমিশে আমার ভেতরটা ওলটপালট করে গেল। যে মেয়েটা একদিন আমার ঘরের লক্ষ্মী ছিল, সে আজ কোন নরকে এসে পড়েছে। আমি সোজা হয়ে দাঁড়িয়ে লিলির দিকে তাকালাম। আমার চোখের সামনে তখন ভেসে উঠছে দেশে ফেলে আসা আমাদের 4 বছরের অবুঝ সন্তানটার মুখ। এখন আমি কি করব? যে নারী আমাদের পবিত্র সংসারকে কলঙ্কিত করেছে, তাকে কি এই নরকেই পচে মরতে দেব, নাকি একজন বাঙালি আর একজন বাবা হিসেবে এই চক্র থেকে তাকে উদ্ধার করার কোনো পথ খুঁজব? আপনারাই কমেন্টে বলেন, আমি এখন কি করব? লিলির কান্নায় চারপাশের মানুষের কৌতূহলী চোখগুলো আমাদের দিকে নিবদ্ধ ছিল। দুবাইয়ের মতো জায়গায় প্রকাশ্যে রাস্তায় বা ক্যাফেটেরিয়ায় এসব দৃশ্য বেশ বিপজ্জনক। নিজের ভেতরের ঝড়টাকে কোনোমতে চাপা দিয়ে আমি লিলির হাতটা ঝটকা মেরে সরিয়ে দিলাম। উঠো এখান থেকে, লোকজন দেখছে। আর আমার পা ধরার কোনো প্রয়োজন নেই, অত্যন্ত ঠান্ডা গলায় বললাম আমি। আমার গলার সেই শীতলতা হয়তো লিলিকেও কিছুটা থমকে দিল। সে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। তার চোখে তখনও বাচ্চার আকুতি। 4 বছর ধরে নিজের ভেতরে যে ঘৃণার ক্ষোভ আমি পুষে রেখেছিলাম, লিলির এই নরক যন্ত্রণা দেখার পর তা এক অদ্ভুত জেদে রূপ নিল। হ্যাঁ, ও আমার বিশ্বাস ভেঙেছে, আমার সাজানো সংসার তাসের ঘরের মতো উড়িয়ে দিয়েছে। কিন্তু একজন বাঙালি হিসেবে, একজন মানুষ হিসেবে, একটা মেয়েকে এভাবে দালালের খাঁচায় পড়ে মরতে দেওয়া যায় না। তাছাড়া ও তো আমার সন্তানের জন্মদাত্রী। কাল যদি ও এই নরকে মারাও যায়, বড়ই আমার সন্তান যদি জানতে পারে তার মা কোন পরিস্থিতিতে শেষ হয়ে গেছে, সে কি আমায় ক্ষমা করতে পারবে? আমি সিদ্ধান্ত নিলাম, নীলিকে আমি এই দলবল থেকে রক্ষা করব, কিন্তু স্ত্রীর মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য নয়, কেবল একজন খাঁচাইবন্দি মানুষকে মুক্ত করার তাগিদে। লিলিকে উদ্ধার করাটা সহজ ছিল না। ও যে ফ্ল্যাটে থাকতো, সেখানে কড়া পাহারা ছিল। আমি আমার চেনা জানা কয়েকজন প্রবাসী বাঙালি ভাই এবং স্থানীয় একটা আইন সহায়তা কেন্দ্রের সাহায্য নিলাম। লিলির পাসপোর্টের কপি আর দালালের দেওয়া সেই হোটেলের কিছু তথ্য জোগাড় করে প্রশাসনের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হলো। আইনি জটিলতা আর রুদ্ধশ্বাস কিছু অভিযানের পর অবশেষে লিলি সেই অন্ধকার জগৎ থেকে মুক্ত হলো। দুবাই পুলিশের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষ করে তার দেশে ফেরার টিকিটও নিশ্চিত করা হলো।
পুরো একটা মাস কেটে গেল এই উদ্ধার অভিযানে। এই একটা মাসে আমি লিলির সাথে প্রয়োজনীয় বিষয়ের বাইরে একটা বাড়তি কথাও বলিনি। সে বহুবার আমার হাত ধরে কাঁদতে চেয়েছে, তার ভুলে প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে সে আর এগুতে সাহস পায়নি। আমার চোখের সেই চেনা ভালোবাসা ততদিনে মরে পাথর হয়ে গেছে। দুবাই এয়ারপোর্টের ডিপার্চার টার্মিনালে দাঁড়িয়ে লিলি শেষবারের মতো আমার দিকে তাকালো। তার চোখে তখন জল, মুখে কৃতজ্ঞতা আর এক বুক অনুশোচনা। তুমি আমাদের সাথে দেশে ফিরবা না? আমাদের সন্তান লিলি কেঁদে ফেলল। শান্ত গলায় বললাম, তোমার টিকিট হয়ে গেছে, দেশে ফিরে নিজের মতো বাঁচছ। আর সন্তানের কথা বলছো, ও এখন শুধু আমার ছেলে। ওর লাইফে মায়ের চ্যাপ্টার 4 বছর আগেই বন্ধ হয়ে গেছে। লিলির ডুকরে কেঁদে উঠল। আমার একটা সুযোগ দাও, আমি ওর মা। সুযোগ প্রকৃতি সবাইকে দেয় না লিলি। তুমি নিজের ইচ্ছায় গিয়েছিলে, আর আজ ফিরছো সমাজ আর আইনের তাড়নায়। ভালো থেকো। আর একটি মুহূর্ত নষ্ট না করে আমি পিছন ফিরে হেঁটে চলে এলাম। আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়েনি। আমি আমার পরিবারকে ঢাকায় ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকতে বললাম, যাতে লিলি আর আমার ছেলের কোনো খোঁজ না পায়। এর ঠিক 1 বছর পরের কথা। দুবাইয়ের পাট চুকিয়ে আমি চিরতরে দেশে ফিরে আসি। প্রবাসের উপার্জিত টাকা দিয়ে ঢাকার বুকেই ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি। আমার ছেলেটার বয়স এখন প্রায় 9 বছর। ও এখন বেশ বুঝতে শিখেছে। সেদিন বিকেলে আমি আর আমার ছেলে ধানমন্ডি লেকের পাড় ধরে হাঁটছিলাম। ছেলে আইসক্রিম খাচ্ছিল আর অনর্গল স্কুলে কী কী হয়েছে তা বলে যাচ্ছিল। হঠাৎ করেই আমাদের ঠিক সামনে এসে দাঁড়ালো এক নারী। জরাজীর্ণ চাদর জড়ানো শরীর, চোখের নিচে কালচে দাগ। লিলি। দালালদের খপ্পর থেকে বেঁচে ফিরলেও তার শরীরের আর মনের সেই ক্ষতগুলো তাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। তা তার চেহারা দেখলেই বোঝা যায়। সেই এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমাদের 9 বছরের ফুটফুটে ছেলেটার দিকে। তার চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছিল। সে হাত বাড়িয়ে আমার ছেলের দিকে এক কদম এগিয়ে এলো। বাবা, চিনতে পারছিস আমাকে? আমি তো একে চিনি না। ছেলের এই নির্লিপ্ত উচ্চারণে লিলির মনে জমে থাকা অনুশোচনার পাহাড় যেন মুহূর্তেই ধসে পড়ল। তার শরীর কাঁপছিল। কান্নার আওয়াজটাই এবার আর অস্পষ্ট রইল না, বরং এক করুণ আর্তনাদে পরিণত হলো। ধানমন্ডি লেকের পাড়ে তখন গধূলির আলো মিলিয়ে আসছে, কিন্তু লিলির জীবনের অন্ধকার যেন আরও গাঢ় হয়ে এলো। আমি আমার ছেলের হাতটা শক্ত করে ধরে লিলিকে পাশ কাটিয়ে হাঁটতে শুরু করলাম। পেছনে আর ফিরে তাকালাম না। লিলিকে তখন লেকের পাড়ে মাটিতে পড়ে ফুঁপিয়ে কাঁদতে দেখলাম, কিন্তু আমার মনের এক কোণেও কোনো অনুকম্পা কাজ করল না। যে বিচ্ছেদ সে নিজে বেছে নিয়েছিল, সেই বিচ্ছেদের দেওয়ালটা আজ যে এত শক্ত হবে তা সে নিজেও হয়তো ভাবতে পারেনি। আগের মতো গিট দিয়ে জোড়া লাগানো যায় না। দেশে ফেরার পর আমার বাবা মা কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন। লিলিকে উদ্ধার করার ঘটনাটা আমি তাদের কাছে বিস্তারিত খুলে বলেছিলাম। আমার বৃদ্ধ মা আমার মাথার উপর হাত রেখে সেদিন কেঁদেছিলেন, কিন্তু তার সবকটি সহানুভূতি ছিল আমার আর আমার অবুঝ ছেলেটার উপর। লিলি আমাদের জীবনে আর কোনো প্রভাব ফেলতে পারবে না, সেটা নিশ্চিত করার জন্য মা বারবার জোর করেছিলেন। আমার বাবা বললেন, বাবা, তুই এখনো অনেক তরুণ। এই ছোট বাচ্চাটারও একটা মায়ের দরকার, আর তোর নিজের জীবনের জন্য একটা সঙ্গী প্রয়োজন। তুই একা এভাবে কতদিন থাকবি? লিলি যে অধ্যায়টা শেষ করে গেছে, সেখানে ফিরে যাওয়া মানে শুধু নিজের জীবনকে ধ্বংস করা। বাবা মায়ের কথাগুলো আমার কানে তখন মধুর মতো বাজছিল। আমি বুঝতে পেরেছিলাম লিলি আমার অতীত, একে ভুলে ভরা ভুল পথ, আর আমার বর্তমান ও ভবিষ্যৎ এখন আমার ছেলের সুখের ভিতর। কয়েক মাস পর বাবা মায়ের পছন্দের এক সাধারণ অথচ ব্যক্তিত্বময়ী মেয়েকে আমি বিয়ে করলাম। সে আমার ছেলেকে নিজের সন্তানের মতোই আগলে নিল। আমাদের নতুন করে সাজানো সংসারে এক নতুন সকালের সূর্যোদয় হলো। বিয়ের প্রায় 6 মাস পরের কথা। আমার ব্যবসার কাজে আমি একদিন উত্তরা থেকে ফিরছিলাম। সিগনালে গাড়ি থামতেই বাইরের জ্যামে জরাজীর্ণ এক মহিলার দিকে চোখ পড়ল। রাস্তার ধারে এক কোণে সে বসে আছে, পরনে সেই একই পুরানো চাদর, মুখটা রোদে পুড়ে কালচে হয়ে গেছে। লিলি। তাকে দেখেই আমি গাড়ির গ্লাসটা তুলে নিলাম। আমার নতুন স্ত্রী পাশে বসা ছিল। সে আমার দিকে তাকিয়ে হাসল। আমার ছেলে গাড়ির পেছনের সিটে বসে ছবি আঁকছিল। লিলির দিকে তাকালাম শেষবারের মতো। সে এখন আর আমার দিকে তাকাচ্ছে না। রাস্তার ধুলাবালি আর মানুষের উপহাস সহ্য করেই সে জীবন কাটাচ্ছে। তার চোখের সেই চাউনি আর আজ কোনো আবেদন নেই।
লিলির জীবনের এই পরিণতিটা সে নিজেই ডেকে এনেছিল। সুখের সন্ধানে সে ঘর ছেড়েছিল, অথচ সেই সুখের পিছু ছুটতে গিয়ে সে আজ সব হারিয়ে পথের ভিখারি। আমার মনে হলো প্রকৃতির বিচার বোধহয় ঠিক এভাবেই হয়। যে মানুষ বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা দিতে জানে না, তার পরিণতি একসময় কেবল শূন্যতা আর হাহাকারেই শেষ হয়। আমি গাড়ি স্টার্ট দিলাম, সামনের সিগন্যাল ছেড়ে দিয়েছে। জীবনের সবটুকু তিক্ততা পেছনে ফেলে নতুন পরিবারের দিকে তাকিয়ে আমি গাড়ির গতি বাড়ালাম। লিলির সেই অভিশপ্ত অতীত আজ আমার কাছে ধুলোর মতো হালকা, যা বাতাসের ঝাপটা কবেই উড়ে গেছে। আমার ছেলের মিষ্টি হাসি আর জীবনসঙ্গিনী শান্ত উপস্থিতি, এটাই আমার জীবনের আসল সুখের পরিণতি। সত্যি, আসলে স্বামী স্ত্রী সম্পর্ক এমন এক সম্পর্ক, সেটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু অনেক স্ত্রী বা স্বামী আছে সুখের সন্ধানে ছুটে যায়, তাদের পরিণতি কখনো ভালো হয় না।